আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো আমার এই নতুন চ্যানেলে আশা করি আপনারা আগের মতো সাহায্য করবেন। বিগত চ্যানেলটা আমার কিছু কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, সো আশা করি আপনাদের পাশে পাবো। যদি আমরা দেখি তাহলে বিগত কয়েকদিন থেকে দেখতেছি যে মার্কেটে যেগুলো টপ আছে সেগুলো কিন্তু আমরা গেইনার, সেগুলো কিন্তু বি বা জেড ক্যাটাগরি দেখতে পারতেছি। অন্যদিকে লুজারের তালিকা যদি দেখি তাহলে দেখতে পারবো যে জেড ক্যাটাগরি, এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি সবগুলোই মোটামুটি ডাউন ট্রেন্ডে আছে। এখন ডাউনের যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্যাটাগরির স্টকগুলো ডাউনে আছে। আবার যদি গেইনারের দিকে তাকাই তাহলে গেইনারে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে দুর্বল মূল্যভিত্তিহীন কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করতেছে। সো এটার মেইন রিজনটা হচ্ছে যে আমাদের মার্কেটে যে ব্যালেন্স আছে, কোম্পানিগুলোর পারফরমেন্স আমরা চোখে পড়ার মতো বলা যেতে পারে। আর যেগুলো ভালো কোম্পানি আমরা জানি সেগুলা মোটামুটিভাবে টিকে আছে, সেটা বলা যায় যে মোটামুটিভাবে টিকে আছে। এবং যেগুলো আমরা খারাপ কোম্পানি জানি তাদের প্রাইস যে হঠাৎ করে বাড়তেছে তা না, তাদের প্রাইস মূলত প্রথমে কমছে, এখন কিছু কিছু স্টকে রিকভারি দিতেছে। যদি আমি বলি যে একটা শেয়ার হচ্ছে কেপিপিএল, সো এইটা একটা বন্ধ কোম্পানি। মূলত এর মধ্যে ফান্ডামেন্টালের কোনো সিটাফোটাও এর মধ্যে নাই। এটা একটা নেগেটিভ। যদি দেখেন নেট অ্যাসেট ভ্যালু কিন্তু নেগেটিভে আছে। তার গত ৩-৪ বছর থেকে কোনো প্রকার সেই ইপিএসসি প্রকাশ করতেছে না। সো বোঝা যাচ্ছে যে এই জায়গার মধ্যে কোনো অরিজিনাল ইনভেস্টর বলতে কেউ আছে বলে আমার মনে হয় না। কোম্পানির নামে হয়তোবা কিছু জমি থাকতে পারে, বাট সে জায়গায় ইঁদুর বিড়াল ছাড়া কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। সো এটা খেলার মেইন কারণটা হচ্ছে যে তাদের যে পাবলিক হোল্ডিংটা বিশাল আকারে থাকলেও দেখতে পাচ্ছেন যে মাত্র 4 কোটি আছে। সো 10 টাকা মূল্যের একটা শেয়ারকে যদি 4 কোটি দিয়ে গুণ দেন, তো 20-25 কোটি টাকা হইলে মোটামুটি এটা একটা ভালো একটা গেম খেলা যাচ্ছে, তাই না? সো এই একটা মন্দার বাজারে এইরকম কিছু শেয়ার নিয়ে কিছু প্লেয়ার খেলবে এবং অনেকে এই জায়গায় লাভবান হবে, আবার অনেকে ক্ষতিগ্রস্ত হবে। যারা শেষ সময়ে এসে যোগদান করবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন সাধারণ ইনভেস্টর হিসাবে আমি জানি না যে এটা কখন ব্রেক করবে। কারণ যদি দেখেন তাহলে দেখতে পারবেন আজকে প্রায় 6 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে। যদি এটা এত বেশি ডিমান্ড থাকে তাহলে এত লেনদেন কিসের জন্য? সাধারণত দেখা যায় যে লেনদেন কমতেছে আর চাহিদা যদি বাড়ে, লেনদেন কমবে, প্রাইস হোল্ডেড হয়ে উপরের দিকে থাকবে। তার মানে এই জায়গায় একটা সাপ্লাই চেইনের কাছাকাছি আমরা এই স্টকটাতে হয়তো বা আগামীতে দেখতে পারবো, ঠিক আছে? এখন মানুষের ক্রেজিনেস যদি বেশি থাকে তাহলে যারা তারা খাওয়াবে। খাওয়ানোর পরেও যদি দেখা যায় যে মানুষের ক্রেজিনেস কমে নাই, তখন নিজেদের মধ্যে খাওয়া দাওয়া হবে এবং এক পর্যায়ে এটা নিচের দিকে আসবে। মূলত আমরা যেই জিনিসটা অবজারভেশন করতে পারতেছি বর্তমান এই পরিস্থিতিতে, বেশিরভাগ কোম্পানি যদি আমরা দেখি নেগেটিভ, যাদের কম আসছে বা যাদের ইপিএস গুলা খারাপ আসছে,
তাদের একটাই ভাষ্য হচ্ছে যে তাদের ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পাওয়ার জন্য তাদের মেইন যে বিজনেস আছে বিজনেসের মধ্যে ইফেক্ট হয়েছে। সো সো এইটাই হচ্ছে মেইন কারণ যে অনেকগুলো বিজনেস হয়তো বা সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। যদি দেখেন বিপিএমএল অনেকের পছন্দের একটা স্টক, যেটা যদি আমি নর্মালিও দেখি 50 পয়সা 60 পয়সা পূর্বে মন্দার সময় সে ইনকাম করতো, বাট বর্তমানে তার ইপিএস আজকে ইপিএস যেটা প্রকাশ হলো 4 টাকা 4 পয়সা নেগেটিভ, অর্থাৎ সে খুবই বাজে একটা সিচুয়েশনে আছে। এবং যদি নিউজগুলো দেখি নিউজের মধ্যে বলা হচ্ছে যে এই বছর সেল ডিক্রিজ হয়েছে 275 কোটি টাকা। সো সেল ডিক্রিজ হয়েছে এবং তারপরে মূল কথা হচ্ছে যে এই সমস্ত কোম্পানিতে হিউজ পরিমাণ ডেপ্ট আছে এবং এই ডেপ্ট তারা কিভাবে নিচ্ছে সেটা তারা ভালো বুঝতে পারবে। বাট আমার কাছে মনে হয় যেন ডেপ্ট নিয়ে এই ডেপ্টের টাকাটা মেটাতে গিয়েই কোম্পানির 12টা-13টা বেজে যাচ্ছে। এই কোম্পানি না, শুধু এইটা একটা জাস্ট একটা উদাহরণ, অনেকগুলো কোম্পানি আছে এরকম বেকার একটা সিচুয়েশনে পড়ছে। সো এই সমস্ত কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু, এই সমস্ত কোম্পানির মার্কেট ভ্যালু যখন 25 টাকা 26 টাকা, ভবিষ্যতে যদি তাদের এই পারফরমেন্সটা পড়তে থাকে তখন এই 25-26 টাকার শেয়ারটা যে 18-20 টাকা আসবে না সেই রকম গ্যারান্টি কেউ দিতে পারতেছে না। বাট এটা সত্যি যে এই সমস্ত কোম্পানিতে যে নেট অ্যাসেট ভ্যালুটা আছে এটাও বেশি। নেট অ্যাসেট ভ্যালুটা বেশি হওয়ার জন্য দেখা যাবে যখন অর্থনীতি এবং বৈশ্বিক পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তারা কিন্তু হিউজ রিটার্ন দিবে। এখন সেই অবস্থা জন্য কবে হবে বা কিভাবে হবে সেটা কেউ জানে না। এই যে সোনালী পেপারের যদি দেখি, সোনালী পেপারের আগামী 9 তারিখে তার সেকেন্ড কোয়ার্টারটা দিবে। সো সেই জায়গায় দেখা যাবে যে এটার কি পারফরমেন্স করতেছে। যেহেতু পেপার সেক্টর বেশিরভাগই নেগেটিভ বা নেগেটিভ গ্রোথ আসতেছে, সো কিছু বলা যাচ্ছে না। তার নেট অ্যাসেট ভ্যালু যদি দেখি, নেট অ্যাসেট ভ্যালুটাও কিন্তু তার বেশ বেশি আছে তুলনামূলক তার মার্কেট প্রাইস থেকে। এবং যদি দেখেন এই জায়গায় যদি 12 উইক হাই দেখেন, 12 উইক হাইতে ছিল 595 টাকা আর লো ছিল 121 টাকা। তো এদের মধ্যে হিউজ একটা গেপ। এই গ্যাপগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। এখন যদি আস্তে আস্তে আমাদেরকে এগুলো ফোকাসে রাখতে হবে, শুধু যে মৌলভিত্তিহীন। হ্যাঁ, এখন যে সময় তাতে ইনফ্লেশনটা কিছুটা একটা ব্যালেন্সে আছে, এখনো যে খুব বেশি কমছে তা না। তার যে ঊর্ধ্বগতিটা ছিল সেটা সাময়িকভাবে তার স্টপ হয়েছে। এখন হয়তোবা কিছুটা ব্যালেন্সিং করবে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি যদি ভালো হয় মূল্যস্ফীতি কমবে এবং মার্কেটেও আমরা ভালো পারফরমেন্স দেখব। এখন সেইটুকু ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে। এখন এর মাঝে কোন কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করবে? সাধারণত আমাদের ডেইলি নিডস যেই সমস্ত কোম্পানি আছে, যেমন সেক্টর ওয়াইজ যদি দেখি, ব্যাংক সেক্টর চলবে। পৃথিবীর কি আমাদের পর্যন্ত ব্যাংক সেক্টর চলবে, ঠিক আছে।
সিমেন্ট সেক্টর মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে আমরা জানি যে সিমেন্ট সেক্টরে মানুষ এক্সপেন্স করার সুযোগ পাবে না। সো সিমেন্ট সেক্টর আমরা দেখতে পেলাম যে অলরেডি অনেকটা কমে গেছে। সিমেন্ট সেক্টরে যদি দেখি ইয়ারলি বেসিসে চার্ট দেখি তাহলে দেখতে পাবো যে হিউজ পরিমাণ ডিক্লাইন হয়েছে। যে সেক্টর 100-র কাছাকাছি ছিল আজকে সেটা 66, অর্থাৎ অলমোস্ট 34% আমাদের কিন্তু সিমেন্ট সেক্টরে শেষ হয়ে গেছে। অর্থাৎ এটা তার বর্তমান অনুযায়ী ফেয়ার ভ্যালুর কাছাকাছি বলা যায়। এখন যদি বৈশ্বিক পরিস্থিতি আরো যদি খারাপ হয় তাহলে এটা আরো কমবে স্বাভাবিক। তারপর সিরামিক সেক্টর সেম দেখতে পারবেন যে 1 বছরের তুলনায় যদি আমি করি তাহলে এটা বিগত 24-এর মধ্যেও ছিল 70-80 টাকা রেঞ্জে, বর্তমানে আছে 40-এর নিচে। তো এই যে প্রায় 50%-এর উপরে কারেকশন হয়ে গেছে। তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর সেম সিচুয়েশন হবে, সেম সিচুয়েশন 100 টাকার উপরে ছিল, 120 টাকা এরকম, 120 টাকা 30 টাকা রেঞ্জে, বর্তমানে আছে 90 টাকার কাছাকাছি, অর্থাৎ এই যে 30% কমছে। ফাইন্যান্সিয়াল সেক্টরের অনেকগুলা মিক্স আপ জিনিস আছে। সো এই যে অনেকগুলো কোম্পানি আছে আমার দৃষ্টিতে যেগুলো সামনের দিকে পারফরমেন্স ভালো করবে। আর ফুড সেক্টর একটা মোটামুটি স্টেবল থাকার কথা, ঠিক আছে? ফুড সেক্টর মোটামুটি স্টেবল থাকার কথা। বিগত 1 বছরে যদি আমি দেখি 2024 ছিল 260 টাকা, 50 টাকা, 60 টাকা রেঞ্জে, বর্তমানে আছে 220-এর কাছাকাছি। সো এটা তেমন একটা ডিক্লাইন হয়েছে না, মোটামুটি 10-12% কমছে। ফিউল সেক্টর, হ্যাঁ এটা অনেক ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমার কাছে মনে হয়। যদি 1 বছর আগে দেখি 2024-এ 180-90 এরকম রেঞ্জে ছিল, বর্তমানে আছে আপনার 153। যদি তার মার্কেট পি দেখি, মার্কেট পিও আছে 18.20। সো এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে সবগুলো কোম্পানিকে যদি আমি সেম ধরি তাহলে কিন্তু হবে না। কয়েকটা কোম্পানি আছে আপনার ভালো পারফরমেন্স করতেছে এবং তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা আগামী দিন বজায় থাকবে। যদি আমি যমুনা অয়েল ধরি, তার অ্যানুয়াল যে ইপিএস আছে, ইপিএস এর গ্রোথটা আপনি একবার দেখবেন শুধু উপরের দিকে উঠতেছে, বিকজ তাদের রিজার্ভ ফান্ড যেটা আছে, রিজার্ভ ফান্ড খুব বেশি স্ট্রং এবং এইটা দিন বৃদ্ধি পাচ্ছে। এইরকম কয়েকটা কোম্পানি আছে যারা সামনের দিনে ইনভেস্টরদের একটা সাপোর্ট হবে। অর্থাৎ বর্তমান সাপোর্ট আমরা অয়েল সেক্টরের কয়েকটা কোম্পানিতে পাবো। তারপরে ইন্স্যুরেন্স সেক্টরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর নেগেটিভনেস, যেগুলা 1 বছর আগেও 50 টাকা 60 টাকার করেছিল, বর্তমানে সেটা 25 টাকা 26 টাকা এরকম রেঞ্জে চলে আসছে। সো ইন্স্যুরেন্সেও সেম সিচুয়েশন, লো পেড আপ একটা শেয়ার, যে কোনো সময় এই জায়গায় একটা মুভমেন্ট আসতে পারে, যেহেতু এটা অনেক লোতে চলে গেছে। তারপরে আইটি সেক্টরও মোটামুটি ব্যালেন্সিং সিচুয়েশনে বর্তমানে থাকবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।